চ্যানেল সিলেট। আসলে আমরা যারা মণিপুরি আমরা আমাদের কৃষ্টিকে ধরে রাখার জন্য অনেক চেষ্টা করি। আমাদের সবচেয়ে বড় অনুষ্ঠান হচ্ছে এটা ভানুগাছে হয় রাস পূর্ণিমা। এটার একটা অংশ বিশেষ আমাদের এই ঝুলন যাত্রা। এটা আমাদের শহরে যারা এখানে আমরা কিছু কিছু লোক এখানে বিভিন্ন এলাকায় আমরা বসবাস করি, ধরে রাখার জন্য এই অনুষ্ঠানটা করি। তো সবাই এটা পালন করি, কিন্তু আমরা আগে যারা আমাদের পুরো পূর্বপুরুষরা যেভাবে করে আসছে ওইভাবে ঝাঁকজমকপূর্ণভাবে আমরা করতে পারি না। তো জানি না ভবিষ্যতে এটা আমরা ধরে রাখতে পারবো কিনা। সরকার যদি আমাদের পাশে থাকে আমরা অবশ্যই এটাকে আরও নতুন ধারা আধুনিক দৃষ্টিতে আমরা এটা পালন করতে পারি। উনি আমাদের যে গোষ্ঠলীলা রাসলীলা দেখলেন, দেখিয়া তাই উনি খুব মুগ্ধ হলেন। মুগ্ধ হওয়ার পরে উনি বললেন যে আপনাদের একজন নাচ রাসলীলা আর গোষ্ঠলীলা শেখানোর জন্য উস্তাদ একজন দেন। আমরা ওই বালিগাঁও গ্রাম থেকে নীলেশ্বর মুখার্জিকে নিয়ে ওনাকে দিয়ে দিলাম। তারপর উনি মুগ্ধ হয়ে ওনাকে নিয়ে গেলেন কলকাতায়। তারপর নিয়ে তার কলকাতায় নিয়ে শান্তিনিকেতনে উনি এইগুলা প্রচার করলেন, গোষ্ঠলীলা রাসলীলা। সারা ভারতে এটা প্রচার হয়ে গেল। আর্থিক সহযোগিতা এবং এই আমাদের পারমিশনের ব্যাপারও অনেক কিছু আছে, সেইগুলা সহযোগিতা করে যদি আমাদের সরকার করে তাহলে আমরা এটা প্রতিষ্ঠিত করতে পারবো এবং আমাদের ঐতিহ্যটা আমরা রাখতে পারবো এবং আমাদের এই যে রাসলীলাটাও আমরা প্রতি বছর নিয়মিতভাবে আমরা কাজ করে যেতে পারবো। আমাদের সিলেটেও কিন্তু আমরা মণিপুরি ছাড়াও এখানে খাসি সম্প্রদায় আছে, পাত্র আছে, গারো আছে, ত্রিপুরা আছে। এই যে জনগোষ্ঠীগুলো তাদের যে কৃষ্টি সংস্কৃতি এটা কিন্তু হারিয়ে যাওয়ার পথে। মণিপুরীদের কিছুটা সৌভাগ্য রবীন্দ্রনাথের কৃপা দৃষ্টি পাওয়ার কারণে আমি বলবো যে মণিপুরী নৃত্য অন্তত একটা আন্তর্জাতিক পরিচিতি পেয়েছে। কিন্তু অন্যান্য যে জনগোষ্ঠীগুলো তাদের সংস্কৃতির কিন্তু কোনো পরিচর্যা হচ্ছে না, না সরকারিভাবে না বেসরকারিভাবেও। তাদের নিজেদের উদ্যোগের অভাব আছে এখানে। এই বিষয়ে
আমি আজকের এই দিনে এটা বলতে চাই যে সরকার যদি বিশেষভাবে এই সমস্ত জনগোষ্ঠীর সংস্কৃতি রক্ষায় বা তাদের বিকাশে যদি একটা উদ্যোগ গ্রহণ না করে, আগামীতে কিন্তু এই সমস্ত সংস্কৃতি হারিয়ে যাবে। আর সংস্কৃতি হারিয়ে যাওয়া মানে একটা জাতির হারিয়ে যাওয়া, এটা খুবই দুঃখজনক হবে। সিলেট বিভাগের জন্য, সিলেট বিভাগের সমস্ত জাতিগোষ্ঠীর জন্য, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য একটা সম্মিলিত একটা সাংস্কৃতিক একাডেমি হওয়া উচিত। আদিবাসীদের অবস্থানটা খুবই সংকুচিত হয়ে আসছে, যেহেতু ভূমির ভ্যালু বেড়ে গেছে, মূল্য বেড়ে গেছে, সেহেতু ভূমি খেকু এবং কুচক্রী মহল আদিবাসীদের ভূমির উপরে তাদের কুনজর পড়েছে। ছলে বলে কলে কৌশলে আদিবাসীদের ভূমি গ্রাস করে নিয়ে গেছে। এখন আদিবাসীরা ভূমি বলতে কিছু নাই, আদিবাসীরা এখন ভূমিহীন, আদিবাসীরা এখন বলতে পারেন আদিবাসীরা এখন দেশহীন মানুষের পরিণত হয়ে গেছে, ভূমিহীন মানুষের পরিণত হয়ে গেছে। আদিবাসীদের সেই আবাসস্থল বা আবাসস্থল আর নেই। খাসিয়াদের বিষয়টা সত্যি, এটা অনেকেই চলে যাচ্ছে এই পুঞ্জিগুলা ফেলে। খাসিয়াদের উপরে নানান ধরনের নির্যাতন হচ্ছে, নানান ধরনের সমস্যা হচ্ছে, সে থেকে খাসিয়ারা অনেকেই চলে যাচ্ছে কোথাও না কোথাও। যতক্ষণ না আদিবাসীদের জন্য, বিশেষ করে সমতলে আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করা না হয়, ততক্ষণ কিন্তু এই আদিবাসীদের এই ভূমি সমস্যার সমাধান হবে না। আরেকটা বিষয় দেখেন আপনারা, সিএসটির জন্য আলাদা মন্ত্রণালয় আছে, পার্বত্য চট্টগ্রামের জন্য আলাদা মন্ত্রণালয় আছে, কিন্তু পার্বত্য চট্টগ্রামের চেয়ে সমতলে বেশি সংখ্যা আদিবাসীরা বসবাস করছে, কিন্তু সেই আদিবাসীদের জন্য মন্ত্রণালয়। আমাদের দাবি সমতলের আদিবাসীদের জন্য আলাদা মন্ত্রণালয় হোক। আপনার তো সিলেটে বেশ কত আদিবাসী সংগঠন আছে, আদিবাসী গোষ্ঠী কত আছে এবং কতজন বিলীন হয়ে গেছে? আদিবাসীরা এখনও খুব, সিলেটে অনেক আদিবাসী বিলীন হয়ে গেছে। এখন আমরা যেটা দেখি আনুমানিক 33টার মতো জনগোষ্ঠী রয়েছে। অধিকাংশই কিন্তু আবার ক্ষুদ্র ক্ষুদ্রভাবে রয়েছে এবং অধিকাংশ আবার চা বাগানের ভিতরে ঢুকে গেছে, তাদের কর্মসংস্থান না থাকায় ভিতরে ঢুকে গেছে। আবার অধিকাংশই আবার বাইরে এই জনগোষ্ঠীরা বসবাস করতেছে। এখন খুবই ক্ষুদ্রভাবে তারা। আর্থসামাজিক অবস্থা খুবই খারাপ, তাদের নিজস্ব পেশা নষ্ট হয়ে গেছে। এখন বিভিন্ন পেশায় জড়িত হয়ে গেছে, দরিদ্র হয়ে যাচ্ছে দিন। চ্যানেল সিলেট।